আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। শীঘ্রই উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন। প্রধান উপদেষ্টা নিজ দায়িত্বে রেখেছেন ২৭ মন্ত্রণালয়। জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের শ্রদ্ধা। মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন বলছেন উপদেষ্টারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন। মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটেছে বলছে বিএনপি। রাজধানীর বাজার মনিটরিংয়ে নেমেছে শিক্ষার্থীরা। চাঁদাবাজি ও সিন্ডিকেট না থাকায় সব সবজির দাম কমেছে বিক্রেতাদের দাবি। এবং জ্যাভেলিন থ্রোতে ভারতীয় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পাকিস্তানের আরশাদের স্বর্ণপদক জয়। ছেলেদের ফিল্ড হকিতে জার্মানিকে হারিয়ে নেদারল্যান্ডসের স্বর্ণ জয়। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে বিশ্বের বৃহত্তম বরফখণ্ড আটকে যাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক হয়েছে। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহ অর্থনীতির নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া শীঘ্রই উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে এই সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরাগ আজিমের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। দুপুর ২টার কিছু আগে শুরু হওয়া ওই বৈঠক চলে বিকেল ৪টা পর্যন্ত। বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে। উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে, কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টা রিজওয়ানা হাসানের প্রতি সাংবাদিকদের প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে। কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা। উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ছাত্রদের ভয়েস নিশ্চিত করতেই উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন তারা। আমরা মনে করেছি পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ এবং তদারকির জন্য ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছে এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। বৈঠক চলার সময় যমুনার বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন প্ল্যাকার্ড নিয়ে তাদের কিছু দাবি দেওয়া তুলে ধরেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজ দায়িত্বে রেখেছেন ২৭টি মন্ত্রণালয়। যে উপদেষ্টারা এখনও শপথ নেননি তাদের দপ্তর পরে দেয়া হবে বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার।
বৃহস্পতিবার শপথ নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার দপ্তর বণ্টন করা হয়। বেশিরভাগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ দায়িত্বে রেখেছেন শিক্ষা, সড়ক, খাদ্য, কৃষি, তথ্য, বাণিজ্য ও বিদ্যুৎসহ ২৭টি মন্ত্রণালয়। তাঁর নিজ দায়িত্বে রাখা অন্য মন্ত্রণালয়গুলো হল মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, নৌ পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, বিমান, মুক্তিযুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা করা হয়েছে সালেহ উদ্দিন আহমেদকে। আইন ও বিচার অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, শিল্প আদিলুর রহমান খান, এলজিআরডি এএফ হাসান আরিফ, পররাষ্ট্র তৌহিদ হোসেন, পরিবেশ সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র ডক্টর এম শাখাওয়াত হোসেন, মৎস্য ফরিদা আক্তার, ধর্ম আ.ফ.ম. খালিদ হাসান, স্বাস্থ্য নূরজাহান বেগম, সমাজ কল্যাণ শারমিন এস মুর্শিদ, ডাক ও টেলিযোগাযোগ মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার থেকে উপদেষ্টারা সচিবালয়ে অফিস করবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২ ভাষা আন্দোলনের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হলো তা মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলছেন উপদেষ্টারা। সাদি মাহমুদের রিপোর্ট। নতুন বাংলাদেশে উত্তরণের লক্ষ্যে যাত্রা শুরু নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পরদিনই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান মোহাম্মদ ইউনূস। সকাল 9:45টার দিকে হেলিকপ্টার যোগে সাভারে পৌঁছে প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে জাতীয় স্মৃতিসৌধে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃষ্টির মধ্যেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ৭১-এ দেশের জন্য প্রাণ দেওয়া জাতির সূর্য সন্তানদের প্রতি। প্রধান উপদেষ্টার পর তার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির বীর সন্তানদের অবদানের কথা স্মরণ করেন। পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শক বইয়ে সই করেন। স্মৃতিসৌধ থেকে উপদেষ্টা পরিষদ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। পুষ্পস্তবক অর্পণ করে স্মরণ করেন ৫২ ভাষা আন্দোলনের অকুতোভয় বীর শহীদদের। মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে এক নতুন বাংলাদেশ উপহার দেওয়াই আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। এখন প্রায়োরিটি হলো শৃঙ্খলা আনা, আবার ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকের সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিকে পুনর্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে। আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। দেশ পরিচালনায় সবার সহযোগিতা চেয়েছেন তারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সাধারণ মানুষ বলছে সমাজে সব ধরনের বৈষম্য দূর করতে হবে নতুন সরকারকে। ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে শক্তভাবে ব্যবস্থা নিতে হবে দুর্নীতি, অর্থ পাচারের বিরুদ্ধে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি হতে হবে গণমানুষের সরকার। নাজিব বেগের রিপোর্ট। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের প্রতি তাই সাধারণ মানুষের রয়েছে প্রবল আকাঙ্ক্ষা। তারা বলছেন আইনশৃঙ্খলা স্বাভাবিক করা,
অর্থনীতির উন্নতি, অনিয়ম দুর্নীতি দমনের দিকে নজর দিতে হবে সরকারকে। আমাদের ছাত্রদের যেসব অসুবিধা এবং বৈষম্য হয় এই ধর্ম নিয়ে বা জাত নিয়ে, সো আই থিঙ্ক যে উনি আমাদেরকে হেল্প করতে পারবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই একটা সুন্দর সুশৃঙ্খল অবস্থায় থাকবে, মানবাধিকার থাকবে, মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, যখন যেখানে যে সার্ভিস দরকার সেই সার্ভিসগুলো মানুষ সঠিকভাবে পাবে। আন্দোলনের সামনে থাকা দুই শিক্ষার্থীর অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত থাকাকেও ইতিবাচক দিক মনে করছেন তারা। প্রথাগত যে চিন্তাধারা ওইখান থেকে একটু আউট অফ দ্য বক্স চিন্তাধারা যদি তারা আনতে পারে, এবং আশা করি যে তারা আনবে, সো এটা তো আমাদের জন্যও ভালো। তারাই তো আসলে আমাদেরকে ঠিকভাবে গাইড করতে পারবে কিভাবে আমরা নেক্সট স্টেপগুলোতে যাব, এডুকেশন সিস্টেমে আমাদের কি দরকার, কোন জিনিসটা আমাদের জন্য ভালো হয় সেটা করতে পারবে। সময় পেলে রাষ্ট্র সংস্কারে নতুন সরকার ভালো ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। ছাত্রছাত্রীরা এই যে বিজয়টা নিয়ে আসলো অনেক বছর পর, এটা যাতে নষ্ট না হয়, অনেকে আবার এটা সেটা ভাঙচুর করছিল, ওগুলো একটু দেখতে হবে যেন ভাঙচুর না করে। রাজনৈতিক দলগুলো চাইবেই, যদি 3 মাসের কয়েক মাস বেশিও লাগে, আমার মনে হয় তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত যে তারা এই পরিবেশটাকে সুন্দর করে দেশটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভালো রোল প্লে করতে পারে। মোহাম্মদ ইউনূসের সরকারকে সর্বাত্মক সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে প্রত্যাশা করেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রাজধানীর গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে লুইস বলেন, বাংলাদেশের চলমান সংকট ও অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। আক্তার হোসেনের রিপোর্ট। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জাতিসংঘের প্রতিনিধি দল। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের সব পক্ষের সঙ্গে আলোচনা করছে জাতিসংঘ। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path. আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল। বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
অন্তর্বর্তীকালীন সরকার ও কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারীদের সমর্থন ও অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি। রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রয়োজন। এই সরকারের অধীনে সেটা করা সহজ হবে মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিকভাবে তা করা কঠিন। রাষ্ট্র সংস্কার করে 3 মাসের মধ্যে সব দলের অংশগ্রহণে নির্বাচন দেয়া সম্ভব না হলে তাদের যৌক্তিক সময় দেয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এই সরকারের প্রথম ও প্রধান কাজ। দ্রুত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফেরত নেওয়া। কোটা সংস্কার আন্দোলনকারী নেতৃবৃন্দ একটা কথা বলছেন, তারা বলছেন যে তাদের আন্দোলনটা কোনো দলকে ক্ষমতা আনার যে উদ্দেশ্য না, তাদের আন্দোলনটা রাষ্ট্র মেরামত, আইনের সংস্কার, রাষ্ট্র সংস্কার। কাজেই তাদের সাথে একাত্ম হয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে বলছি যে 3 মাসের মধ্যে সময় সম্ভব না হলে যৌক্তিক একটা সময় যদি প্রয়োজন পড়ে, সেই সময়টা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া উচিত। রাজধানীতে কাজে যোগ দিয়েছেন কিছু কিছু পুলিশ কর্মকর্তা ও সদস্য। তাদের নিয়ে রাজধানীর 29টি থানায় এরই মধ্যে দৈনন্দিন কার্যক্রম শুরু করেছে ডিএমপি। আর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও বিএনসিসির সদস্যরা। এনামুল কবির রূপমের রিপোর্ট। সাম্প্রতিক সহিংসতার পর রাজধানীতে ভেঙে পড়েছে পুলিশের কার্যক্রম। এই পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। লাগতেছে হালকা হালকা, তবু ভালো লাগতেছে, মানুষের সেবা করতেছি। এখন তো দেশটাকে মেরামত করার সময়, আমরা যেহেতু দেশটাকে মেরামত করতেছি, তার সাথে সাথে তো এই ট্রাফিকের এটাও আমাদের কন্ট্রোল করতে হবে, যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখনও পুরোপুরি নামে নাই। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীরা। আমরা সার্বিক সহযোগিতা করতেছি তাদের, এবং ওরাও আমাদের সহযোগিতা করতেছে। সবচেয়ে বেশি ভালো লাগতেছে ছোট ছোট বাচ্চারা, ওরা এত কিছু জানে এবং আমাদের প্রয়োজন খুব তাদের কাছে কমই মনে হচ্ছে, ওরাই সব কিছু পারতেছে। পুলিশবিহীন নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় রাতভর ডাকাতের আতঙ্ক, সারা রাত জেগে লাঠিসোঁটা নিয়ে এলাকাবাসীর পাহারার মধ্যে শুক্রবার সকাল থেকে রাজধানীর কিছু থানায় দৈনন্দিন কার্যক্রম শুরু হয়। এখনও সব লোকজন আসে নাই, আমাদের অনেককে খবর দিয়েছি, প্রায় এখানে আমাদের 30-40 জন পুলিশ অফিসার সহ ফোর্সরা এসেছে, আরও লোকজন আসছেন অন দ্য ওয়ে, কোথাও কোনো সমস্যা নাই। এখন সেই ভীতির জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমি মনে করি। কার্যক্রম শুরু হওয়া থানাগুলোতে সার্বিক নিরাপত্তার কাজ করছে সেনাবাহিনী ও ব্যাটালিয়ন আনসার। সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। শিগগিরই রাজধানীতে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জুম্মার নামাজের সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কয়েদিরা বিদ্রোহ করে কারাগারের গেট ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা গুলি করে তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সে সময় বেশ কয়েকজন আহত হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাগারে বিদ্রোহের ঘটনার খবর পেয়ে কারাবন্দীদের আত্মীয় স্বজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের গেটে ভিড় জমান। রাজধানীর বাজারগুলো মনিটরিংয়ে নেমেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাজারে সব ধরনের সবজির দাম 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। বিক্রেতারা বলছেন চাঁদাবাজি ও সিন্ডিকেট না থাকার প্রভাব পড়েছে বাজারে। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে শিক্ষার্থীদের দুটি দল সকাল থেকে মনিটরিং শুরু করে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনিটরিং দল খুচরা পাইকারি বাজারে দামের পার্থক্য, চাঁদাবাজি ও সিন্ডিকেটের তথ্য সংগ্রহের চেষ্টা করছে। মিনিমাম এক মাস পর আমরা এরকম বাজারে আসব, একটু দেখে শুনে যাব। কারণ আমাদের এই উদ্যোগটা শুধুমাত্র এই কয়েকদিনের জন্য যে হবে তা না। দেখা যাবে এই কয়েকদিন আমরা উদ্যোগ নিলাম, সবাই আমাদেরকে ভয় পেয়ে ঠিকঠাক হয়ে গেল, কিন্তু কয়েকদিন পর দেখা যাবে যে তারা আবার শুরু করছে। যারা পাইকারি বাজারগুলো যে খুচরা বাজার আনে ট্রাকে করে, ওনাদের নাকি টাকা দিতে হয়। এখন ছোটো জায়গার জন্য নাকি 500-1000 করে টাকা নেওয়া হয়। এখন ওনারা কমপ্লেন করছে, আগে আওয়ামী লীগের নেতারা নিত, এখন ওনারা বলে নাই কিছু, এখন কারণে ওনারা জানে না, জাস্ট নেওয়া হইতেছে আর কি। তো ওনারা বলছে কাইন্ডলি যেন এটার জন্য কিছু করা হয় আর কি।
কারওয়ান বাজারে সব ধরনের সবজির দাম কমে গেছে। বিক্রেতারা বলছেন তাদের কারো কাছে কোনো ধরনের চাঁদা দিতে হচ্ছে না। এক সপ্তাহ ধরে সিন্ডিকেটও নেই। সিন্ডিকেট ভেঙে গেছে গা, আগে তো আপনার সিন্ডিকেট চাঁদা দিতে হবে, দোকান লাগালে টাকা দিতে হবে, মোটামুটি এখন টাকা লাগে না। চাঁদাবাজের আগে তো একটু কমছে, তার জন্য দাম কমায় খুশি ক্রেতারাও। 50 টাকা ছিল, এখন 40 টাকা। কচু 100 ছিল, এখন 80। সবই মোটামুটি কম। ওটা এর আগে 100 কিনছি, আজকে 80। বেগুনটা বাইরে যে পণ্যগুলো আছে যেমন জিরা, মশলা জাতীয় যে পণ্যগুলো, এইগুলা তো হিউজ পরিমাণে সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হলে আমাদের যথেষ্ট আর কি। তবে উল্টু চালের বাজার, ধরনভেদে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। মিনিকেটে বাড়ছে 1 টাকা, আর 28-এ বাড়ছে 2 টাকা। গন্ডগোলের ভিতর দিয়ে একটু ওনারা একটু বাড়াইছে। মূল সমস্যাটা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা আমরা ভাঙার জন্য যা করতে হবে আমরা শিক্ষার্থীরা সারা বাংলাদেশে তাই করে যাব। চালের দামের হেরফের বুঝতে আড়তদারদের খুঁজছেন মনিটরিংয়ে নিয়োজিত শিক্ষার্থীরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিক গেমসে কিছু বাংলাদেশি প্রবাসী কাজ করার সুযোগ পেয়েছেন। নিজ যোগ্যতায় ফরাসি সহ অন্য বিদেশিদের সাথে কাজ করছেন তারা। অলিম্পিক গেমসে বারবার বাংলাদেশ ব্যর্থ হওয়ায় সঠিক নেতৃত্ব গঠনের দাবি জানিয়েছেন প্রবাসীরা। ফ্রান্স থেকে এম এ হাশেমের রিপোর্ট। ফ্রান্সে অলিম্পিকের বিভিন্ন ভেন্যুগুলোতে কাজ করছে প্রবাসীরা। আমি অনলাইনে আবেদন করেছিলাম 1 বছর আগে, তারপর আমি সিলেক্ট হই। তো বাংলাদেশ হিসাবে অনেক ভালো লাগতেছে। প্রকৌশলী, সাংবাদিক, ভলান্টিয়ার হিসাবে অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে কাজ করে নিজের অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ পরিচয় এবং দেশ সম্পর্কে ভিনদেশীদের কাছে তুলে ধরছে। এখানে আমি টেকনিক্যাল অপারেশন সেন্টারের দায়িত্বে আছি মার্শি ফুটবল স্টেডিয়ামে। আমাদের কাজ হচ্ছে পুরো স্টেডিয়ামের ভেন্যুগুলোর ইন্টার কানেক্টিভিটি এস্টাবলিশ করা। এই প্যারিসে বসবাসরত সাংবাদিক আমরা যে কজন এখানে সুযোগ পেয়েছি, এটা আসলে আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি। অলিম্পিক কমিটি এবং খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে স্বজনপ্রীতি না রেখে যোগ্য ব্যক্তি বা খেলোয়াড়দের আধুনিক সুযোগ সুবিধা দিয়ে গড়ে তোলা উচিত বলে মনে করেন প্রবাসীরা। আত্মীয় স্বজন, তারপর বাড়তি যারা আছে তার পাওয়ার দেখায় আসে, এই জিনিসটা অবশ্যই বন্ধ করা উচিত। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদরা ভালো কিছু করতে না পেরে আসর শেষ করলেও এই আয়োজনে প্রবাসীরা কাজ করে যাচ্ছে। যথাযথভাবে খেলোয়াড়দেরকে তৈরি করতে না পারায় আশানুরূপ সাফল্য আসছে না বলে মনে করেন প্রবাসীরা। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সহিংসতা, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে গণসমাবেশ থেকে এ আহ্বান জানান তিনি। সাধারণ শিক্ষার্থীদের দ্রুত সময়ে পড়ার টেবিলে ফেরার আহ্বান জানানো হয়। বিস্তারিত তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরুর আগ থেকেই মিছিল আসতে থাকে বাইতুল মোকাররমের সামনে। স্বেচ্ছাচারী সরকারকে জালেম আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীরা বলেন, জালেম সরকারের পতন হয়েছে। স্বাধীনতা আন্দোলন এটা হয়েছে এক নদী রক্তের বিনিময়ে। এই জালিম শাসক কত মানুষকে যে হত্যা করেছে আমাদের কাছে তার হিসাব নাই। দখলদারদেরকে আমরা দেখতে চাই না, খুনিদের দেখতে চাই না, জালেমদের দেখতে চাই না। যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। দলটির আমির বলেন, খুনিদের বিচারের ব্যবস্থা করার পাশাপাশি মানুষের পাচার হয়ে যাওয়া কষ্টের টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ডে জমা হয়েছিল, যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে ড্রাগন পাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচেরি ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে। সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। দুর্নীতিবাজদের বিচার হবে, আর এই স্বাধীনতাকামীর যারা রক্ত হয়েছে তাদের আত্মা শান্তি পাবে।
নেতাকর্মীদের যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দেওয়া সহ পুলিশ বাহিনীকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গাজা যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনার জন্য ইসরায়েল এবং হামাসের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার। যৌথ বিবৃতিতে দেশ তিনটি বিলম্ব না করে সকল ব্যবধান দূর করা এবং চুক্তির বাস্তবায়ন শুরু করার জন্য দোহা বা কায়রোতে 15 আগস্ট জরুরি আলোচনার জন্য ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই আহ্বানে সাড়া দিয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল আগামী সপ্তাহের আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাবে। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কয়েক মাস ধরে আলোচনার প্রেক্ষাপটে এই যৌথ বিবৃতি এলো। গত অক্টোবর থেকে চলা গাজায় ইসরায়েলি হামলায় 39,699 জন নিহত হয়েছে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দামাল। স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরে দামালের গল্প লিখেছেন জনপ্রিয় শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সিনেমাটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। অভিনয় করেছেন সিয়াম, মিম, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার সহ অনেকেই। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শকরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে আটকে গেছে বিশ্বের বৃহত্তম বরফখণ্ড, যেটি A23A নামে পরিচিত। এই বরফখণ্ডটি লন্ডন শহরের দ্বিগুণ বলে জানা গেছে। সমুদ্র বিজ্ঞানীরা বলছে বরফখণ্ডটি দক্ষিণ আটলান্টিক সাগরের দিকে যাবে বলে আশা করা হয়েছিল। সেটি একই জায়গায় আটকে থেকে ঘুরছে। এর পেছনের কারণ হিসেবে তারা বলছেন বরফখণ্ডটি কার্যকরভাবে পানির নিচের পাহাড়ের এই অঞ্চলে আটকে গেছে। এটাকে টেইলর কলাম বলা হয় এবং এটি সেখানে খুব মৃদুভাবে ঘুরতে থাকে। প্রতিদিন প্রায় 15 ডিগ্রিতে ঘোরাফেরা করে। তবে এটি সেখানে কতক্ষণ আটকে থাকবে সে বিষয়ে বিজ্ঞানীরা কিছু বলতে পারেননি। বরফখণ্ডটি 1986 সালে অ্যান্টার্কটিক উপকূল রেখা থেকে মুক্ত হয় এবং পরে ওয়েডেল সাগরে আটকে যায়। এবার জানাবো কৃষি সংবাদ। যশোরে এবার কাঁচা মরিচ চাষ করে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। অনাবৃষ্টিতে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। কৃষি বিভাগ বলছে প্রতিকূল আবহাওয়া কাটিয়ে উঠতে পারলে সমস্যার সমাধান হবে। এ পর্যায়ে রয়েছে প্রকৃতি সংবাদ। বাগেরহাটে ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বংশ পরম্পরায় পেশা ধরে রেখেছে অনেক পরিবার। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সচ্ছলতা ফিরেছে অনেকের ঘরে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদনে নতুন কেন্দ্র হয়ে উঠছে। চীনা নির্মাতা BYD সহ বিশ্বের নামী কোম্পানিগুলো সম্প্রতি এ অঞ্চলের নীতি সুবিধা ও সস্তা শ্রম কাজে লাগিয়ে কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার এলন মাস্ক মালিকানাধীন টেসলার বিনিয়োগ পরিকল্পনা থাকলেও সম্প্রতি তা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। থাইল্যান্ড ও অন্য দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোয় ইভি প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা স্থগিত করেছে টেসলা। থাই নিউজ পোর্টাল দ্য নেশনের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে চার্জিং পরিষেবা বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি। তাই গাড়ি কারখানা স্থাপনের বদলে চার্জিং পরিষেবার দিকে মনোযোগ বাড়াতে চায় কোম্পানিটি।
সংবাদে আবারও সময়